প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। দ্বিতীয়ত, আমাদের মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির ফলে বা এই সংকটের ফলে আমাদের তো অনেক শ্রমিকরা সেখানে বর্তমানে আছে এবং আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য। সেক্ষেত্রে এই যুদ্ধের ফলে আমাদের কী ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে সেগুলো নিয়েও আলাপ আলোচনা করেছে। বিশেষ করে ধরেন এখানে মিডল ইস্টে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় করা হয়েছে এগুলো তো আবার রিবিল্ড করতে হবে। তাছাড়া ওখানে আশা করি যে আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে। সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন যে আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে, ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে। এবং জাপান নিয়ে যেহেতু আমাদের শুরু থেকেই প্রধানমন্ত্রী একটা বিশেষ নজর রয়েছে এবং আমাদের মন্ত্রণালয়ে জাপান সেল নামে একটা কমিটিও করে দেওয়া হয়েছে, যে জাপানে 1 লক্ষ লোক পাঠানোর যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা এমইউ হয়েছে, সেটাকে কিভাবে ত্বরান্বিত করা যায়, জাপান সহ ইউরোপে কিভাবে আমরা লোক পাঠাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে ইউরোপের বেশ কিছু দেশের ভিসা করার জন্য ইন্ডিয়া যেতে হয়। তো এটা নিয়ে প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে তাদেরকে পার্সু করে বাংলাদেশে তাদের একটা অফিস বা কনসুলার সেবা নিশ্চিত করার জন্য তাদেরকে অনুরোধ করা, সেটার বিষয়ে আজকে আলোচনা হয়েছে। এবং কিছু দেশ ইতিমধ্যে এখানে কনসুলার সেবা দিচ্ছে, বাকি দেশগুলো যেন এখানে নিশ্চিত করে এই বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডগুলো একটু প্রচার কম হচ্ছে, সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন যার যার মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ার সাথে কানেক্টেড থেকে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলো যেন জনগণের সামনে আমরা পৌঁছে দিই। পাশাপাশি আমাদের 180 দিন যে কর্মপরিকল্পনা, তার মধ্যে আমাদের অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়ার একটা বিষয় আমাদের আছে। আমরা হয়তো কিছুদিনের মধ্যে সেটি চূড়ান্ত করব এবং আমাদের যে সমস্ত শ্রমবাজারগুলো বন্ধ আছে মালয়েশিয়া সহ এবং সেখানে যে ধরনের সমস্যাগুলো আছে, এইটাও দ্রুত সময়ের মধ্যে শর্ট আউট করে লোক পাঠানোর ব্যবস্থা করা। থাইল্যান্ড সহ অন্যান্য দেশেও যে আমরা যেন লোক পাঠাতে পারি আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে, সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন যে ঈদের পূর্বে দক্ষিণ কোরিয়াতে আমাদের বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশগামী যাত্রীদের একটি বিমানের আপনার হঠাৎ করে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছিল। সেই বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি, সেই সময় আমরা বিমান মন্ত্রীকেও জানিয়েছি। তিনিও আপনার সাথে সাথেই মিটিং থেকেই মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে এখানে আমাদের যেহেতু অনেক লোক আছে, কিভাবে তারা দেশে আসতে পারে বা এই সুবিধাটা নিশ্চিত করা যায় সেই বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন, যেটা দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের একটা আবেদন ছিল। এটাই ছিল আজকের এই আলোচ্য বিষয়। পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে তো দেখা হলে আমাদের সরকারের অংশ হিসেবে একটা আলাপ আলোচনা হয়। 10 লক্ষ টাকা যে ঋণের বিষয়টা বলা হচ্ছে, সেটা কি প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দিবে? হ্যাঁ, প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দেবে, সেটা কিন্তু নগদ ক্যাশ দিবে না। আপনার যেখানে সাপোর্ট প্রয়োজন, যেমন ধরেন ওদের কোনো পেমেন্টের ক্ষেত্রে আপনার কোথাও পেমেন্ট দেওয়া লাগবে, ওই পেমেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আদার্স কোনো সাপোর্ট লাগলে শুধুমাত্র ওই ক্ষেত্রে যে 10 লক্ষ টাকা লোন দিয়ে দেবে, একজন ক্যাশ নিয়ে যাবে সেটা না, শুধুমাত্র তারা যেন বিদেশে যেতে পারে সেই ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। অন্য কাজে এই টাকাটা কিন্তু খরচও করতে পারবে না। আর এখানে যেহেতু সাধারণ ব্যাংকগুলো লোন দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাংক গ্যারান্টি কিংবা অনেক ধরনের জটিলতা আছে, আর আমরা মূলত আমাদের স্টুডেন্ট যারা যায় তারা কিন্তু বিভিন্ন দেশে পড়াশোনা করার উদ্দেশ্যে গেলেও ওই সমস্ত দেশে শেষ পর্যন্ত একটা কর্মসংস্থানের সাথেই যুক্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেকভাবে লাভবান হচ্ছি। একটা হচ্ছে আমাদের দেশের একটা শিক্ষিত জনগোষ্ঠী ওইখানে কর্মসংস্থানে যুক্ত হচ্ছে, আমরা রেমিটেন্স পাচ্ছি, যেই কারণে আমরা ওই গ্যারান্টি ছাড়া এই 10 লক্ষ টাকা ঋণের একটা বা ব্যাংক সলভেন্সি সাপোর্টের একটা সিদ্ধান্ত সরকার পক্ষ থেকে নিয়েছে। দুটো বিষয় জানতে চাই, একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু চলছে এখনও, সে কারণে রেমিটেন্সে কোনো ধাক্কা আসবে কিনা বা সেখানকার যারা কর্মী আছে তাদের নিরাপত্তা,
আর দুই হচ্ছে বিদেশের লোক পাঠানোর কথা বলা হলেই একটা সিন্ডিকেট আমাদের এখানে তৈরি হয়ে যায়, সেটি আসলে আবারও থাকবে কিনা? আমরা বিগত সময় দেখেছি যে একটা সিন্ডিকেট যেখানে যেতে খরচ হয় 1 লাখ টাকা, সেখানে খরচ হচ্ছে 7 লাখ টাকা, 8 লাখ টাকা। এটি আসলে ভাঙতে পারবেন কিনা? যুদ্ধের ফলে আমাদের শ্রম বাজার কিংবা রেমিটেন্সের উপরে খুব বেশি প্রভাব পড়বে না, হয়তো সাময়িক কিছুটা হতে পারে, বরঞ্চ যুদ্ধ স্টপ হলেও এগুলো পুনর্গঠনে তাদের যে ম্যান পাওয়ার লোকবল লাগবে, সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে একটা সম্ভাবনা তৈরি হবে যে ওই সমস্ত দেশের শ্রমবাজারে নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। আর সিন্ডিকেটের কথা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা অনেক দিন ধরে দেখে আসছি, কিছু কিছু জায়গায় কিছু লোক মনোপলি করে কাজ করে, সেক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না। যেমন সিঙ্গাপুরে 6টা কোম্পানি ট্রেনিংয়ের মাধ্যমে তারা লোক পাঠায়, 6টা কোম্পানির ট্রেনিং অথরাইজেশন আছে। এটি কিন্তু সিঙ্গাপুর সরকার তাদেরকে অথরাইজ করেছে। এখন তারা গলা কাটা পয়সা নিচ্ছে 14 লাখ, 15 লাখ, 16 লাখ টাকা। ওইখানে কিন্তু সিঙ্গাপুর সরকার অথরাইজ করায় আমরা কিন্তু কিছু করতে পারছি না। তবে আমরা জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্য কিংবা এই সিন্ডিকেটটা ভাঙার জন্য আমরা সরকারি চ্যানেলে চিঠি দেওয়া, দেখা সাক্ষাৎ করা, নোট ভার্বাল দেওয়া, এর মাধ্যমে এই সমস্ত সিন্ডিকেটগুলো ভাঙার একটা চেষ্টা করছে। এবং ওই যে এই জন্যই অভিবাসন ব্যয়টা নির্ধারণ করে দিচ্ছে, যে সরকার যখন নির্ধারণ করে দেবে সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রে, সে ফর এক্সাম্পল আপনার 2 থেকে 3 লাখ টাকা আপনার মধ্যে ব্যয় নিষ্পত্তি করতে হবে, তখন তো আপনি চাইলেও বেশি ব্যয় নিতে পারবেন না। আর মালয়েশিয়া নিয়ে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল, এটার বাস্তবতা হচ্ছে যে এটা আমাদের দেশের যেমন কিছু লোকের একটা ইনভলভমেন্ট আছে, ওখানকারও কিন্তু কিছু লোকের একটা ইনভলভমেন্ট আছে। অন্তর্বর্তীকালীন সরকারও চেষ্টা করেছিল, তারা কিন্তু ওপেন করতে পারে নাই। তো আমাদের এখনকার যেহেতু মধ্যপ্রাচ্যের শ্রমিক যাওয়া কিছুটা স্টপ আছে, সো সেই ক্ষেত্রে মালয়েশিয়া সহ যেখানে আমরা আপনার একটু শর্ত শিথিল করে কিংবা যে কোনো প্রক্রিয়া ওপেন করা যায়, সেই বিষয়টাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সরকারি অফিসিয়াল পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে। আশা করি মালয়েশিয়া এবং ভিয়েতনামের বিষয়ে আমরা খুব শীঘ্রই একটা ইতিবাচক সাড়া পাবো, যার মাধ্যমে আমরা অন্তত এখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক আমরা পাঠাতে পারবো। থ্যাংক ইউ।